এখন তো কালচার হয়ে গেছে যে যারা কোনো কিছু নিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা মানে আন্দোলন করতেছে তাদেরকে এক প্রকার দোষর বলে এড়ায় যাওয়া। রাষ্ট্র তো বেসিক্যালি মেজরিটিতে সার্ভ করার জন্য না, প্রান্তিক মানুষ যেন নিরাপদে থাকতে পারে, তার অধিকারগুলো যেন সংরক্ষিত হয়, এটা তো রাষ্ট্রের একটা অন্যতম প্রায়োরিটি হওয়ার কথা। এই ছাত্র জনতার টার্মটি বোধহয় বাংলাদেশের প্রথম আমি বলেছিলাম, যেটি বলা হয় আমার না বললেই নয়, যেটি বলা হয় সংস্কার আগে না নির্বাচন আগে। তারুণ্যের রাজনীতি এবং আগামীর বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি চলতো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিবেশ ছিল, ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসের যে কোনো সমস্যায় সবসময় সরব ছিল। 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, যে কোনো অপশনেই তারা দাঁড়িয়ে যেত এবং প্রতিবাদ করত। আপনারা কি এখনও বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করে যাচ্ছেন, বা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিবেশ কেমন মনে হচ্ছে? এখন তো ধরেন যে মানুষজন কোনো কিছু নিয়ে আন্দোলন করলেই সে দোষর হয়ে যেতেছে, তো সেই জায়গা থেকে তো আমরাই সবচেয়ে বেশি এটা একটা খাইছি, কারণ আমরাই আসলে দেখতে পাইছেন যে 30 জন হোক 50 জন হোক একটার পর একটা যেসব মানে জননিরাপত্তার ইস্যু আছে এই ইস্যুগুলো সামনে নিয়ে আগাইছি। ধর্ষণ বিরোধী আন্দোলন দেখছেন, তার আগেও ক্যাম্পাসে যখন ওই যে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা হইলো সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দেখছেন। তো এখন তো কালচার হয়ে গেছে যে যারা কোনো কিছু নিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা মানে আন্দোলন করতেছে তাদেরকে এক প্রকার দোষর বলে এড়ায় যাওয়া। এখন এই যে শ্রমিক বলেন বা যত ধরনের মার্জিনালাইজড কমিউনিটি আছে, এটা তো একটা লম্বা সময় আসলে মানে নিজেদের যেই জীবন, সেই নিজেদের যেই খাওয়া পড়ার অধিকার, সেগুলো এক প্রকার ত্যাগ করে আমাদের একটা সাবসিডাইজড লাইফ লিড করার সুযোগ করে দিছে। গণ অভ্যুত্থানের পরে ও যদি ওর মানে রুটি রুজির অধিকারের জন্য রাস্তায় নামে, তাহলে আপনি তারে যদি ফ্যাসিবাদের দোষর বলেন, তাইলে সেটা আসলে আমাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়? বা এই যে শ্রমিকরা তো ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলতেছি না আমরা, সেই জনতার ভিতরে তো আপনি আসলে একটা বড় মার্জিনালাইজড কমিউনিটিরে ব্র্যাকেট বন্দি করে দিচ্ছেন। সেটা শ্রমিক হোক, সেটা নারী হোক, বা অনেক মার্জিনালাইজড কমিউনিটি এই ব্র্যাকেটের মধ্যে বন্দি আছে। তো এই জনতার অধিকারের জায়গাটা থাকবে না গণ অভ্যুত্থানের পরে, নাকি আমরা নতুন দল নতুন বন্দোবস্ত এইসব নিয়ে ব্যস্ত থাকবো? না, বন্দোবস্তটা কি? শ্রমিকের রুটি রুজির অধিকারই তো নতুন বন্দোবস্ত হওয়ার কথা। শুধু শ্রমিকের না, আমি শ্রমিক দিয়ে একটা কৃষক বলেন, শ্রমিক বলেন, দরিদ্র মেহনতি মানুষ বলেন, ছাত্র বলেন, যেই যেখানে প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পরিচয় করতেছে, রাষ্ট্র তো বেসিক্যালি মেজরিটিরে সার্ভ করার জন্য না, প্রান্তিক মানুষ যেন নিরাপদে থাকতে পারে, তার অধিকারগুলো যেন সংরক্ষিত হয়, এটা তো রাষ্ট্রের একটা অন্যতম প্রায়োরিটি হওয়ার কথা। জুয়েল, আপনারা তো যখন জুলাই আন্দোলন হলো, ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করলেন, আপনারাও একটা স্টেক হোল্ডার। আপনারা শুধু এই আন্দোলনে না, ধরেন গত 15-17 বছর ধরেই আপনারা মাঠে ছিলেন, হামলা, মামলা, জুলুম, নির্যাতন, হত্যা সব কিছুর শিকার হয়েছেন। দুইটা জিনিস বারবার আলোচনায় আসে। একটা হচ্ছে আপনাদের ওয়াসিমের যে হত্যা, ওয়াসিমকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় না। এই জায়গাতে আপনারা প্রতিটি পদক্ষেপেই আপনারা ভেটো দিয়ে থাকেন বা এটাকে নিয়ে আলোচনায় নিয়ে আসেন। এটা একটা বিষয়। এটা কেন আলোচনায় আসে না? এটা কি ওয়াসিম শুধু ছাত্র দলের ছিল বলে? তো যখন আমরা আন্দোলন করলাম তখন তো আন্দোলনটা কোনো দলের ছিল না, এটা সামগ্রিক হয়ে উঠেছিল। এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আন্দোলনে যারা আহত এবং নিহত হলেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এবং পুনর্বাসন হচ্ছে কিনা, ছাত্রদল এই বিষয়গুলোকে কিভাবে দেখছে এবং এটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ জুলাই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদেরকে যেভাবে স্মরণে রাখা উচিত, ঠিক একইভাবে তাদের পরিবারদের টেক কেয়ার করা উচিত। পাশাপাশি যে জিনিসটা খুব বেশি আমাদেরকে ব্যথিত করে, যে সকল সহযোদ্ধারা এখনও হসপিটালে কাতরাচ্ছে কিংবা যারা আলোচনার বাইরে রয়েছেন। আমি গত ঈদের আগে আমাদের পঙ্গু হসপিটালে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি তাদের সাথে আলোচনা করে ব্যক্তিগত জায়গা থেকে আমি ব্যথিত হয়েছি, যেহেতু আমি এখন কোনো দায়িত্বে নেই। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওনাদের সাথে কথা বলা কিংবা এন্টারটেইন করার। কিন্তু রাষ্ট্র যে দায়িত্ব নিতে পারবে, নিশ্চয়ই সেই দায়িত্ব আমি একা নিতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো, যারা আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, যাদের বেসিক দায়িত্বই ছিল, প্রথমত আমি মনে করি একজন রাজপথের মিছিলের সহযোদ্ধা হিসেবে, সতীর্থ সহযোদ্ধা হিসেবে আমি মনে করি প্রথম দায়িত্ব ছিল তাদের সহযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সেই জায়গায় প্রথম খুব আমরা কথার ফুলঝুরি দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো সহযোদ্ধাই আমাকে বলেছেন যে আপনারা তো এখন প্যারাডোতে চলছেন, আপনারা তো এখন সংসদে যাওয়ার কথা ভাবছেন, আপনারা তো এখন ফেলা ঘোরাচ্ছেন, তাহলে আমাদের কি হবে? কেন আমাদের ডেকে নিয়েছিলেন এবং তখন কেন আমাদেরকে সকল কিছুর প্রতিশ্রুতি দিয়েছিলেন? এটা একজন ছাত্র দলের কর্মী হিসাবে কিংবা একজন ছাত্র সংগঠনের নেতা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। তো আমি এই জায়গা থেকে আজকে জাতির সামনে তাদেরকে আহ্বান জানাবো যারা এই দায়িত্বে রয়েছেন, কারণ আমরা জানি বিভিন্ন প্ল্যাটফর্মও গড়ে উঠেছিল তাদেরকে সহায়তা দেওয়ার জন্য।
আপনারা সকল বন্দোবস্ত ভুলে গিয়ে আগে যাদের রক্তে রঞ্জিত হওয়ার কারণে এই ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে, যাদের আত্মত্যাগের কারণে আজকে ফেসিবাদ পালাতে বাধ্য হয়েছে, এই অপশক্তি পতিত হয়েছে, তাদের জন্য আপনারা প্রথম ভাগে কাজ করুন। আমরা সবাই মিলে আপনাদের এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হব নিশ্চয়ই। আর একটি কথা বলে রাখা খুবই জরুরি বলে মনে করি, আজকে সবার অবদান ভুলে গিয়ে যেটি আমার আলোচক বৃন্দ বলেছেন, সবারই মতামত একই, অভিন্ন। কোথায় সেটা হলো বাংলাদেশের প্রশ্নে আমরা এক থাকতে চাই। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের প্রশ্ন নয়, আমাদের বন্দোবস্তের প্রশ্ন আমাদের ভিন্নতা তৈরি হচ্ছে, আমাদের বিভাজন সৃষ্টি হচ্ছে। তো এই জায়গায় যারা দায়িত্বে রয়েছেন নিশ্চয়ই তাদের আর দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমি তাদেরকে মনে করে দিতে চাই, আজকে যেমন ছাত্র জনতার অভ্যুত্থানের কথা আমরা খুব গর্ব করে বলি, যখন ছাত্র জনতার অভ্যুত্থানের গড়ার কোনো প্রকার পটভূমি তৈরি হয়নি, কেউ চিন্তাও করেননি, আমি আজকে জাতির সামনে স্পষ্ট করতে চাই এই কারণে, এই ছাত্র জনতার টার্মটি বোধহয় বাংলাদেশের প্রথম আমি বলেছিলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই বাংলাদেশে যখন ফেসিবাদীরা ছিল তখন ফেসিবাদ বিরোধী একটি ছাত্র ঐক্য গঠন হয়েছিল এবং সারা বাংলাদেশে সাংগঠনিক কাঠামো হিসাবে ওই একটি কাঠামোই ছিল ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন। ওইখানেই কিন্তু আমরা ঘোষণা করেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থান এমনভাবে গড়ে তোলা হবে ফেসিবাদীরা মুহূর্ত মাত্র সময় পাবে না, ইঞ্চি মাত্র জায়গা পাবে না। কিন্তু বাস্তবতা হলো কি, একটি বড় রাজনৈতিক দলের কর্মী হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, আমাদের কিছু বাধ্যকতা থাকে। আমাদের জুলাই বিপ্লবের সময় বলা হয়েছিল সর্বাত্মক সহযোগিতা করার জন্য, কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে রাজপথে না থাকার জন্য। যে কারণে আমরা সর্বান্তকরণে আমার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে যারা রাজপথে ছিলেন, নিশ্চয়ই ওই সময়ের ভিডিও ক্লিপসগুলো ওনারা যদি বিশ্লেষণ করে তাহলে আমার এই কথার সাথে খুব বেশি বিরোধ করতে পারবেন বলে আমি মনে করি না। কিন্তু তারপর যদি বিরোধ করেন, আমি নিশ্চয়ই ওই বিরোধে তাদের মুখোমুখি হতে আগ্রহী আছি। কিন্তু এই বিরোধিতা, বিভাজন আর কত? আপনি যে নয়া বন্দোবস্তর কথা বলছেন, সেই নয়া বন্দোবস্ত আমার সবাই আগ্রহী আছি। সেই বন্দোবস্ত যেন দেশের পক্ষে হয়, সেই বন্দোবস্ত যদি কোনো একটি গোষ্ঠীর জন্য না হয়, একটি দলের জন্য না হয়। আমাদের নিশ্চয়ই মনে আছে যখন এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দল, নতুন দল গঠন হবে এমন কোনো আলোচনার জন্য ওনারা অনেকেই পাশ কাটিয়ে যাচ্ছিলেন। যারা এই আন্দোলনে আজকে এই দলের যারা অংশীদারিত্ব নিয়েছেন তারা অনেকেই পাশ কাটিয়ে গিয়েছিলেন। তারা বলছেন এরকম কোনো চিন্তা নেই। নিশ্চয়ই একটি রাজনৈতিক দল গঠন করার সবার অধিকার রয়েছে, কিন্তু কোন প্রেক্ষাপটের উপর নির্ভর করে আপনি রাজনৈতিক দল গঠন করছেন, সেই দলের লক্ষ্য কী হওয়া উচিত, মানুষ কি আকাঙ্ক্ষা করে আছে, সেটা নিশ্চয়ই ভাবতে হবে। আমি আবার ওনাদেরকে আহ্বান জানাবো, রাজনৈতিক দল গঠন করেন, নিশ্চয়ই করার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু কোনো বিভাজন সৃষ্টি না করে, অন্যকে হেয় প্রতিপন্ন না করে। কারণ কোনো যুদ্ধ, কোনো বিপ্লবই একদিনে সৃষ্টি হয় না। একটি দীর্ঘ সংগ্রামের পরে একটি বিপ্লব, একটি সংক্ষিপ্ত বিপ্লবের মধ্যে, একটি যুদ্ধের মাধ্যমে হয়তো এর যবনিকাপাত হয়, হয়তো এর থেকে একটি রেজাল্ট বের হয়। কিন্তু 17 বছরের আন্দোলন সংগ্রাম যদি কন্টিনিউ না হতো তাহলে একটি জুলাই আসতো কিনা, এটা নৈতিকভাবে ভাবতে হবে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের কথা বিবেচনা করে নয়, আমাদের নৈতিকভাবে যদি ভাবি, আর এটা জানি না আমি সমালোচনা হয়ে যাবে কিনা, আমি ওনাদেরকে গভীরভাবে একটু চিন্তা করতে বলবো। এই জুলাই বিপ্লবের 1 বছর আগেও আপনি এই দেশের যেজন সচেতন মানুষ ছিলেন, একজন রাজনৈতিক কর্মী ছিলেন, রাজনৈতিক চিন্তা চেতনা, দেশ গঠনে আপনার ভূমিকা থাকা উচিত। এইটা আপনি ভাবছেন এমন কোনো নির্দেশনা আপনার কোনো লেখায়, কোনো কথায়, কোনো আন্দোলনে, কোনো মিছিলে প্রকাশ পেয়েছে কিনা? যদি না হয় নিশ্চয়ই এই ধরনের উপস্থাপন করেন না, যাতে করে যারা আন্দোলনকারী ছিল দীর্ঘ সময় ধরে, যাদের সহযোদ্ধারা রাজপথ থেকে গুম হয়ে যাওয়ার পরদিন সেই গুমের প্রতিবাদে মিছিল করতে হয়েছে, যাদের রাজপথের সহযোদ্ধা শহীদ হওয়ার পরদিন সে হত্যার বিচার চেয়ে মিছিল করতে হয়েছে, তারা মানসিকভাবে আহত হয়, তাহলে সমগ্র রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে, আবারও একটা কনফ্লিক্টের সৃষ্টি হবে। কখনোই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ পাবো না। তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তাদেরকে উদ্যত আহ্বান জানাবো, আপনারা সকল বিভাজন ভুলে গিয়ে আবারও একটি ঐক্যের ডাক দেন, সকল ক্রিয়াশীল সংগঠনগুলোকে নিয়ে একটি আলোচনার ভিত্তিতে, এবং গণমানুষের অধিকার ফিরিয়ে দেন। যে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম চলছিল, সেই গণমানুষের অধিকার নিয়েও আজকে নানানভাবে ক্রিটিসিজম করা হয়, যেটা খুবই দুর্ভাগ্যজনক। যেটি বলা হয়, আমার না বললেই নয়, যেটি বলা হয় সংস্কার আগে না নির্বাচন আগে, এটা প্রাসঙ্গিক না হলে আলোচনার প্রয়োজন পড়ে। এ কারণে আমরা দীর্ঘ সময় ধরে ভাই, যখন ফেসিবাদীরা ছিল তখনই বলে আসছি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের কথা।